হাই বন্ধুরা, শুভ সকাল। কেমন আছে সবাই? আশা করছি সকলে অনেক ভালো আছে। আমি কিন্তু অনেকটাই ভালো আছি। সকাল সকাল সিমরান ঈশা ওদিকে ঘুমাচ্ছিল, আমি ভাবলাম এই ফাঁকে কাজগুলো করে দেই। আর তার মধ্যে কিন্তু সিমরানকে 2-3 বার ডেকে এসেছিলাম যে এক্ষুনি দোকানে যেতে হবে, তুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ো। আর আজ ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো, 7টা বেজে গেছিলো। কাজগুলো করতে কিন্তু হয়েছিল খুব তাড়াতাড়ির মধ্যে, কারণ এই সকালের কাজকর্মগুলো করে রেখেই কিন্তু আমাকে দোকানে যেতে হয়। যাই হোক, সকালবেলাটা কিন্তু অনেক তাড়াহুড়োর মধ্যে এই কাজগুলো করেছিলাম। আর যেন তেন প্রকারে মুরগিদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম 1 প্যাকেট আটা, আর কিছুটা ভাত দিয়েছিলাম। দিয়ে এখন পুকুরে বাসনপত্রগুলো আগে রেখে গেছিলাম, সেগুলো এখন সুন্দর করে মেজে নেব। বাসনপত্রগুলো ঘরে কিন্তু বেশি পড়ে না, কারণ ঘরে তো রাত্রেবেলায় খাওয়া হয়, আর তার কারণে কিন্তু বেশি হয় না। কিন্তু দোকানে প্রায় সারাদিনই থাকা হয়, ওখানে কিন্তু বাসনপত্র বেশি পড়ে। এই বাসনপত্রগুলো মাজতে না মাজতেই দোকানে গিয়ে আরও কিছুটা বাসনপত্র রয়েছে, মাজতে হবে। দোকানের পিছনে অনেকটা বড় উঠোন, সেটাও ঝাড় দিতে হয়। সবসময় ক্যামেরার সামনে সব কিছু করা সম্ভব হয় না, কারণ ক্যামেরা অন করে করতে না অনেক বেশি দেরি হয়ে যায়। দোকানে যখন থাকি আমি অনেকটাই ব্যস্ত থাকি, কারণ এদিকে খরিদ্দারের চাপ, ওদিকে সংসারের কাজকর্ম, ওদিকে বাচ্চা কাচ্চা সব কিছু সামলেই কিন্তু খুব তাড়াহুড়োর মতো কাজগুলো আমাকে করতে হয়। এখন বাসনপত্রগুলো সুন্দরভাবে মেজে নিয়ে ঘরে চলে যাব। দিয়ে 2 অলসকে এখন ডেকে দেবো। ঈশাকে কিন্তু একবার ডাক দিলেই উঠে যায়। ঈশা কিন্তু উঠে পড়েছিল, সিমরান উঠছিল না। যাও, ওকে বকাঝকা দিয়ে বাথরুমে পাঠাবো মুখটুকগুলো ধুতে। এই সকালের যুদ্ধটা যে আমার কতটা তাড়াতাড়ি করতে হয় কি বলবো, এটা যেন বড় যুদ্ধ। আর তারপরে দেখো খাটটাটগুলো এখন সুন্দরভাবে গুছিয়ে নেব। আর সিমরান ওদিকে বিরাজ করছিল, ঈশা বিরাজ করে চলে এসেছে। ও কিন্তু উপরে বসে বসে খেলা করছিল, আর আমি এখন একে একে সব এইগুলো গুছিয়ে নিচ্ছি। ও ঘরটা আগেই আমি গুছিয়ে ঝাড়টা দিয়ে এসেছিলাম সকালবেলা উঠে। এ ঘরটা ওরা ঘুমিয়েছিল, তো তার কারণে এ ঘরটা গোছাতে পারিনি। আর তারপরে দোকানে যতই ভাবি তাড়াতাড়ি যাব, আমার এই কাজগুলো করতে করতে ঠিক 8টা বেজেই যায়, 8:30 বেজেই যায়। কখন যে শীতের বেলায় 8টা 8:30 বাজে। ভোর 5টা 4:30টার দিকে উঠলে আমার কাজগুলো করতে আরও বেশি সুবিধা হয়। আগে সেরকমই করতাম, কিন্তু এখন জানো তো দোকানে এতটাই চাপ থাকে, সারাদিনের এতটা কষ্ট করে আর রাত করে উঠতে পারি না। চেষ্টা করি সবসময় কষ্ট করে আগামী দিনে সফল হওয়ার জন্য, কিন্তু কষ্টগুলো করার জন্য তো শরীরটাও পেরে ওঠার দরকার হয়। সবসময় তো একই রকমভাবে চলে না। যাই হোক, আগে হয়তো আরও একটু বয়স কম ছিল, আরও বেশি খাটতে পারতাম। আর যত বয়স হবে দিন দিন ততটাই খাটার সময়টা চলে যাবে। এখন দেখো ঘর বাড়িগুলো কথা বলতে বলতে গুছিয়ে নিচ্ছে। আর সিমরান ওদিকে অনেক জ্বালাতন করছিল, ঈশা জ্বালাতন করছিল। ওরা কিন্তু সকাল হলে অনেকটাই বেশি জ্বালাতন করে থাকে। যাই হোক, সব কিছু সামলে নিয়েই কাজগুলো আমাকে করতে হবে। করে দোকানে যতটা সম্ভব তাড়াতাড়ি যাওয়ার জন্য চেষ্টা করব। আর বিছনাটা এতটাই, বিছনার চাদরটা ময়লা ময়লা লাগছিল, মনে করলাম বিছনার চাদরটা তুলে ফেলবো, তুলে একটা নতুন বিছনার চাদর আবার পাতবো, কাঁচা বিছনার চাদর। কিন্তু একেবারেই উপায় ছিল না, কারণ সকালবেলা এই সমস্ত কাজগুলো করতে গেলে দোকানটা খুলতে 9টা 9:30 বেজে যাবে। তার কারণে আর তুললাম না, দেখি কাল তুলতে পারি কিনা। আর এখন চা করব বলে চায়ের পানির ভিতরে একটু চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে চা পাতিগুলো এভাবে ছাঁকনির ভিতরে দিয়ে একে একে ছেঁকে নিচ্ছি। আর এটা করা কেন জানো তো? একটাই কারণ, যে হাঁড়িটা আমার মাজতে হবে না। সবসময় আমি ফাঁকি দিয়ে কাজ করে থাকি, আমার সংসারের কাজগুলো করতে হয় এমন ফাঁকি দিয়েই, কারণ অন্য কাজ সামলাতে সংসারের কাজগুলো যেন এখন অনেক বড় হয়ে মনে হয়। এখন 2টো চা করে নিলাম। সিমরান বাড়িতে ছিল না, ওর আঁকা ছিল, ও আঁকতে গেছিলো। ঈশা আমি খেয়ে নেবো। ঈশা তো কত ঠেলাই খায়, ওর চা সামনে দিতেই হবে। বিস্কুট বুড়িয়ে উঠে নষ্ট করে চলে যায়, কিন্তু মাছ ওকে দিতেই হবে। আর এদিকে দেখো মাছ নিয়েছি একটা, সকালবেলা মাছটা কেটে দিয়ে গেছিলো। আর মাছগুলো আমি ধুয়ে সুন্দর করে জল ঝরাতে দিয়ে রেখেছি। আর নিচে একটা গামলা রেখেছিলাম, যাতে পানিগুলো টুপিয়ে নিচেই না পড়তে পারে। মাছের পানি না নিচেই পড়লে অনেকটাই দুর্গন্ধ হয়। আর সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখতে চাই, কতটা কি করে উঠতে পারি জানি না। আর মাছটাকে সুন্দর করে চাপা দিয়ে দেবো, তা না হয় লিলি মিলি এসে এক্ষুনি এগুলো ফেলে দিয়ে খাওয়া শুরু করে দেবে। আর ওদের জন্য 1 টুকরো মাছ, রান্না করা মাছ দেবো, ওরাও খাবে, আমরা একা খাবো, খেলে হবে। এদিকে এখন চা করে নিয়ে চলে এসেছি। ঈশাকে দিয়েছি একটা বিস্কুট, আর আমি নিয়েছি একটা পাউরুটি। সকালবেলা গরম চায়ের সাথে পাউরুটি একটা অসম্ভব ভালো লাগা থাকে। যাই হোক, এখন ঈশাকে তুলে নিলাম। আর এখন আমি আসছি 10টার দিকে। ঈশাকে একটু কলা আর তেল ছাড়াই ডিম সিদ্ধ, ডিম পড়ছিল, সেটা এখন ওকে আমি একটু খাইয়ে নেব।
কিন্তু দুঃখের বিষয় মোটেও মুখে দেয়নি। কলাটা হাফ খেয়েছিল, ডিমটা মোটেও খায়নি। আর তারপরে আমার বর একটু বড় বড় সাইজের খুব সুন্দর সাদা সাদা কচুরমুখী নিয়ে এসেছিলো আগের দিন, সেগুলো এখন সুন্দর করে বেছে নিচ্ছে। কথা বলতে বলতে কিন্তু এগুলো আমার বাছা হয়ে গেছিলো। কচুরমুখী বাছতে যে এতটাই টাইম লেগে যায় বলার কথা না। আর ওদিকে পেঁয়াজ আদা রসুন তো আমি কেটে নিয়েছি, মাছটা কাটা আছে। দেখা যাক এবার তাড়াহুড়ো করে সবজিটা চাপিয়ে ঈশা অনেকটাই বেশি জ্বালাতন করছিল, ওকে খাওয়িয়ে ঘুম পাড়িয়ে দিলে কিন্তু কাজটা একটু আমার কম হয়। ওদিকে যে এতটা কান্নাকাটি করছে অনেক খারাপ লাগছিল। আর জামা প্যান্টগুলো খুলে দিয়েছিলাম, তার মধ্যে দোকানে খরিদ্দার আসছিল, বারবার উঠে উঠে যেতে হচ্ছিল। আর যাই হোক এখন ঈশাকে জামা প্যান্ট খুলে একটু তেল মাখিয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছি। আর আমি এগুলো করেই কিন্তু ভাবছিলাম সবজিটা বসিয়ে দিয়েই ঈশার গায়ে একটু তেলটা বসে গেলে তারপরে ওর স্নানটা করিয়ে দেবো। যাই হোক এখন আলুর গায়ে অনেকটাই পরিমাণে ময়লা ছিল, সেগুলো এখন সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো। নিয়ে আলুর খোলা ছেলার কোনো প্রয়োজন নেই, নতুন আলু তো একেবারেই পাতলা খোলা। এগুলো এখন পিস পিস করে কেটে দেবো। আর রান্নার আগে আর একবার সবজিটা সুন্দরভাবে বেশি করে পানি দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে। যাই হোক কাজগুলো কিন্তু করতে হয় অনেক তাড়াহুড়ো সহকারে। আর ঈশা যে এতটাই জ্বালাতন করে বলার কথা নয়। দুপুর হলে তো ওর ঘুমের টাইম, খাওয়ার টাইম সব কিছুই চলে আসে, সেই টাইমে রান্না, সেই টাইমে দোকানটায় বেশি ভিড় হয়। এগুলো সামলাতে না প্রচুর কষ্ট হয়ে পড়ে। একবার পিঠে উঠছিল, একবার কাঁধে উঠছিল, একবার নিচেই নামছিল। আর আমি বটিতে কাজ করছিলাম খুব ভয়ে ভয়ে। সব কিছুই করতে হবে, কি করব। আর কথা বলতে বলতে আলুগুলো আমি সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম, নতুন আলু ছিল তো যার কারণে আর কষ্ট করে খোলাগুলো ছিলতে হলো না। যাই হোক নতুন আলুর তো সবজি কিন্তু অনেকটাই ভালো হয়। আর আজ আমি করব স্পেশালি মেনু, সেটা হচ্ছে কচুরমুখী দিয়ে পাঙাশ মাছের তরকারি। মাংস ফেলে খেতে হবে তরকারিটা, এমনভাবে করলে আমি তো বলছি তোমরা একবার ট্রাই করে দেখো আমার মতো আমি যেমন প্রসেসে করছি। আর এখন কড়ার মধ্যে তেল ছিল, তেল সমেত কড়াটা বসিয়ে দিলাম। রাত্রিবেলা যে চপটা ভেজেছিলাম ভাজার পরে তেল ছিল, তার মধ্যে এইসব প্রচুর জ্বালাতন করছিল। গ্যাসটা ফের মাছ ভাজার জন্য বসিয়ে আবার গ্যাসটা বন্ধ করে ঈশাকে কিন্তু স্নান করে খাইয়ে তেল টেল মাখিয়ে ঘুম পাড়িয়ে তারপরে আসলাম গ্যাসের পাশে। এখন একটু নিশ্চিন্তে রান্না করা যাবে যতক্ষণ ঈশা ঘুমাচ্ছেন। তার মধ্যে বকা তো আমার আর কম থাকে না, সিমরানও প্রচুর পরিমাণে বেশি নোংরা করে, জ্বালাতন করে। তার কারণে সিমরানের পিছনে কিন্তু প্রচুর পরিমাণে বকতে হয়, সবসময় হই 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 করতেই হয়। আর বকে বকে এখন আমার এমন হয়ে গেছে যে গলার জোর আর আসতে হয় না, সবসময় যেন আমি চিল্লাতে থাকি। আগে মানুষ আমার গলার ভয়েস শুনতে পেত না, আর এখন কি বলবো, ভালো কথা বললেও জোরে হয়, খারাপ কথা বললেও জোরে হয়, কথা আমার মুখে আসতেই হতে চায় না। যাই হোক এখন মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছে, একটা একটা করে উল্টো পাল্টা মাছগুলো ভেজে নেব। আমি সবসময় মাছ হালকা ভাজারই চেষ্টা করি। এই মাছ তো আমার বর মুখেই দেবে না, বলাই বাহুল্যর কথা। ও আমার বর কোনো মাছই ভালোভাবে খেতে চায় না, একমাত্র বাগদা আর ইলিশ মাছ ছাড়া। যাই হোক এখন পেঁয়াজগুলো তেলে দিয়ে, দুটো পেঁয়াজ কেটেছিলাম দিয়ে 100 গ্রাম তেলের মধ্যে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। একটু গোল্ডেন ব্রাউন কালার চলে আসলে এর মধ্যে আদা রসুন বাটাটা দেবো, দিয়ে সামান্য নুন দিয়ে নেড়ে চেড়ে অনেকটাই পরিমাণে পানি দেবো। কচুরমুখী বলা যায় না, সিদ্ধ হতে একটু দেরিও হতে পারে, তার জন্য কিন্তু কচুরমুখীতে একটু পানি বেশিই দিতে হয়। নুনটা দিয়ে পানিটা অনেকটা পরিমাণে দিয়ে দেবো, দিয়ে পানিটা একটু গরম হয়ে উঠলে তার মধ্যে কচুরমুখীগুলো দিয়ে দেবো। কচুরমুখীটা যে এতটা পরিমাণে সাদা ছিল, যেমন তেমন খেতে অসাধারণ হয়েছিল। নতুন আলুর তরকারি, কি বলবো, খুব সুন্দর হয়েছিল। এমন করে কচুরমুখী তোমরা একবার মাছ দিয়ে রান্না করে আমার মতো করে করে দেখো, অনেক ভালো লাগবে। এর পিছনে বেশি খরচ হয়নি, আমি সামান্য একটু জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এগুলোই দিয়েছিলাম, আর একটু লঙ্কার গুঁড়ো। তাছাড়া এর মধ্যে আমি বেশি কিছু দেয়নি। সবসময় দেখবে বেশি মশলা অ্যাড করলে যে সবজি ভালো হবে তার কোনো কথা নেই। সবসময় আমি চেষ্টা করি মশলা একটু কম দেওয়ার। অনেকে হয়তো অনেক রকম মশলা ব্যবহার করে থাকে, আমি নর্মালি লঙ্কার গুঁড়োর সঙ্গে একটু জিরের গুঁড়ো হয়তো লাস্টে দিয়ে থাকি, আর খুব বেশি হলে একটু গরম মশলার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, অল্প মশলায় কিন্তু ভালো হয়। যাই হোক এখন দুধটা সুন্দর করে ঢেলে গরম করতে বসিয়ে দেবো। আর এদিকে ভাতটা কিন্তু হয়ে গেছিলো, ভাতটা এখন ভালো করে উপর করে দিচ্ছি। আর তার মধ্যে ঈশা ঘুমাচ্ছিল, ভাবছিলাম কতটা তাড়াহুড়োর মধ্যে কাজগুলো এখন আমার করা যায়। স্নানটা এখনো পর্যন্ত করতে পারিনি। আর এই রান্না করতে করতে যে কতবার গ্যাস বন্ধ করতে হয় আর দোকানে গিয়ে মাল দিতে হয়, তা নয় প্রত্যেক দিনই সবজি প্রায় পুড়ে যাওয়ার মতো হয়। তার কারণে গ্যাসটা বন্ধ করে আবার আসি, আবার গ্যাস জ্বালি। এই করতে করতে যদি আমি 12টার সময় রান্না বসে, সেই
সেই রান্না শেষ হয় আমার 3টের সময়। ভাবো তাহলে কিভাবে আমার কাজগুলো করতে হয়। আর তার মধ্যে তো ঈশা ঘুম থেকে উঠে পড়লে ব্যাস আমার পুরো একেবারে কাজের 12টা বেজে যায়। সিমরানকে তো কোনো কাজ করানো যায়ই না, যা হোক ঠেলে ঠেলে ওর নিজের গা ধোয়ানো, ওর কাজগুলো করাতে গেলেই জীবন বেরিয়ে যায়। ওকে আর আলাদা করে কি কাজের কথা বলবো। যাই হোক সিমরানকে পড়তে পাঠাবো একটুখানি বাদে। এখন আমি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছিলাম, নিয়ে স্নানটা সেরে ফেলবো। আর মজার কথা কি জানো, আজ আমি সকালবেলা ঈশার ফিটারটা আনতে ভুলে গেছিলাম। ফের আমাকে আবার বাড়ি যেতে হয়েছিল। বাড়িতে গিয়ে আবার ফিটারটা নিয়ে এসেছিলাম বাড়ি থেকে। আর আমার দোকান আর বাড়ি অনেকটাই তফাৎ, অনেকটাই দূরে। কতটা পরিমাণে যে হেঁটে হেঁটে দোকানে যেতে হয় আসতে হয় সেটা হয়তো আমি একমাত্র জানি, যে আমার বাচ্চা কাচ্চা কোলে কাকে এভাবে হাতে নিয়ে আমাকে কিভাবে দোকানে যেতে আর আসতে হয়। তার মধ্যে যদি কোনো একটা জিনিস নিয়ে যেতে ভুলে গেছি তাহলে তো আর কি বলবো, সেই জিনিসগুলো বাড়ি থেকে আনতে গেলে প্রচুর কষ্ট হয়। আবার দৌড়ে হেঁটে বাড়ি গিয়ে আবার দৌড়ে দোকানে আসতে হয়। এভাবেই আমার জীবনটা চলতে আছে। যাই হোক সব কিছু চেষ্টা করছি সব সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে হবে। সময় তোমার সাথে মানাবে না, সময়কেই তোমার সাথে মানিয়ে নিতে হবে। যাই হোক এখন এই যে ফ্লাক্স এই কেটলির ভিতরে পানি গরম করে ফিটারটা এখন একটু সুন্দর করে ধুয়ে নেব, কারণ ফিটারের গায়ে সর জমে গেছিলো দুধের। সরগুলো গন্ধ হবে পরে জমে থাকলে, তার কারণে গরম পানি দিয়ে অনেকক্ষণ ধরে ঝাঁকিয়ে ধুয়ে নিলে বেশ ভালো পরিষ্কার হয়ে যাবে। এর মধ্যে আমি একটু ভিম জেল দিয়ে থাকি, কিন্তু এখন দেবো না, কারণ এক্ষুনি ঈশাকে দুধ খাওয়াবো। যদি হাতে বেশি সময় থাকতো তাহলে ভিম জেল দিয়ে অনেকক্ষণ ধরে গরম পানি দিয়ে ধুয়ে নেবো। 3-4 বার ধুয়েছি, তার মধ্যে ফিটারটা পরিষ্কার হয়ে গেছিলো। আর দুধ ভরে এখন ঈশাকে একটু খাইয়ে দেবো। আর দুপুরবেলা আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু ঘুমিয়েছিলাম। আর সন্ধ্যাবেলা দোকানে বসার পরে আমার বর যখন চলে আসে, ভাত তরকারিগুলো দোকান থেকে নিয়ে চলে এসেছি। আর এতে ছিল বিরিয়ানি, আমার বোনের বাড়ি বিরিয়ানি হয়েছে, ওখান থেকেই বিরিয়ানিগুলো পাঠিয়েছিল। যাই হোক একটা প্লেটের মধ্যেও এখন ঢেলে নেব। বিরিয়ানিটা কিন্তু অসাধারণ হয়েছিল। ও যে কোনো কিছু করলে কিন্তু বাড়িতে দিয়ে পাঠায়, তার কারণে ওর বাড়ি থেকে আমাকে একটু দিয়ে পাঠিয়েছিল। যাই হোক এখন বিরিয়ানিটা সন্ধ্যাবেলা ঢেলে রাখছি, একটুখানি পরে একটু রাত হলে তারপরেই খাবো। আর সন্ধ্যাবেলা আজকে চাটা করার কোনো ইচ্ছাই হচ্ছিল না, মনে হচ্ছিল একটু শুয়ে বসে থাকি। কিন্তু কি বলবো, একটুখানি শোয়ার পরে যে ঈশা এতটাই বেশি জ্বালাতন করে বলার কথা না। যতক্ষণ বসে থাকি ও বেশ ভালোই থাকে, আর যেই একটু উঠে দাঁড়ায় কিংবা একটুখানি শুই ব্যাস হয় পিঠে উঠে পড়বে, তা নয় শুলে পেটের ওপরে উঠে বসে থাকবে। আর এতটা বেশি লাফালাফি করে, প্রচুর কষ্ট হয়। যাই হোক সব কিছু মিলিয়ে এখন একটু খেতে বসেছি। আর বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের যদি সামান্য ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো, অনেকে বলো আমার হোম ট্যুর দেখতে চাও। আর এক দিদিভাই, দিদি বলো বনু বলো, বুঝতে পারছি না আমি তার নামটা ভালোভাবে, সেই বনু আমাকে কমেন্ট করে বলেছো যে তোমার শ্বশুর শাশুড়ি নেই। সত্যি বনু, আমি সত্যি কথাই বলছি, আমার শ্বশুর শাশুড়ি অনেক দিন আগেই কিন্তু মারা গেছে। দীর্ঘ 11-12 বছর হয়ে গেছে তারা মারা গেছে। আমার বিয়ের অনেক আগে মারা গেছে, আমিও কিন্তু তাদেরকে দেখতে পাইনি। আমার বাচ্চা কাচ্চা অনেকটাই বঞ্চিত তার দাদা দাদির আদর থেকে। ধন্যবাদ সকলে, সুস্থ থেকো, ভালো থেকো।